সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমরা দোয়া করি তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং ঘরে থাকো। আজকে তোমাদের সাথে আমি আছি অনার্স চতুর্থ বর্ষের রিঅ্যাকশন মেকানিজম নিয়ে। প্রথমেই ধন্যবাদ দিচ্ছি এবং কৃতজ্ঞতা স্বীকার করছি সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর সৈয়দ আলী আজম মহোদয়ের প্রতি স্যারের ঐকান্তিক প্রচেষ্টায় আজকে আমাদের এই এইচডি ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠিত হয়েছে অনলাইন ক্লাস পরিচালনা করার জন্য, এবং তোমরা ঘরে বসে ক্লাস করার সুযোগ পাচ্ছ। এই জন্য স্যারকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। তোমাদের যে অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম আছে, এই অর্গানিক রিঅ্যাকশন মেকানিজম কোর্সটি আমি সপ্তাহে একদিন করে ক্লাস নেব এবং যতটুকু সম্ভব তোমাদের এগিয়ে দেওয়ার চেষ্টা করবে, এবং তোমরা যতটুকু পড়াবো সেইটা অনুযায়ী তোমরা বই পড়বে এবং বাসায় প্র্যাকটিস করবে। সুপ্রিয় শিক্ষিত, আমরা এই যে ফান্ডামেন্টালস অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমের ফান্ডামেন্টালস অফ আমরা যে অংশটুকু শুরু করব অধ্যায় 1 আছে আমাদের ফান্ডামেন্টালস অফ অর্গানিক রিঅ্যাকশন, অর্থাৎ অর্গানিক রিঅ্যাকশনের একেবারেই প্রাথমিক কিছু বিষয়, যে বিষয়গুলো তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো এবং ইন্টারমিডিয়েটেও এই বিষয়গুলো আছে। তারপরেও আমরা যেহেতু রিঅ্যাকশন মেকানিজম পড়ব এবং এই প্রথম যে রিঅ্যাকশন মেকানিজমের যে একদম ফান্ডামেন্টালস প্রাথমিক যে বিষয়বস্তুগুলো আছে সেই বিষয়বস্তুগুলো নিয়ে আগে আলোচনা করে তারপর আমি মূল রিঅ্যাকশন মেকানিজম, এবং তোমাদের প্রথম অধ্যায়ে কিন্তু সেই ফান্ডামেন্টালস অফ অর্গানিক রিঅ্যাকশনের যে রিলেটেড টপিকগুলো আছে সেই বিষয়গুলো দেওয়া আছে। তাহলে আমরা দেখি যে একটা অর্গানিক রিঅ্যাকশনে আসলে কি থাকে। একটা অর্গানিক রিঅ্যাকশনে কি থাকে? একটা থাকে সাবস্ট্রেট অণু আর একটা থাকে অ্যাটাকিং গ্রুপ। অর্থাৎ এই যে একটা হচ্ছে সাবস্ট্রেট একটা মলিকুল, আর এই সাবস্ট্রেট মলিকুলকে আরেকজনে আরেকটা থাকে অ্যাটাকিং গ্রুপ, সেই অ্যাটাকিং গ্রুপ তাকে অ্যাটাক করে। অ্যাটাকিং গ্রুপ যখন সাবস্ট্রেটকে অ্যাটাক করে তখন মাঝখানে একটা ট্রানজিশন স্টেট বা অস্থায়ী একটা যৌগ সৃষ্টি হয় বা অস্থায়ী মধ্যক সৃষ্টি হয়, এবং তারপরে সেটা বেসিক্যালি উৎপাদের দিকে ধাবিত হয়। তাহলে এই যে আমরা প্রোডাক্ট পাচ্ছি, তাহলে তার আগে তাহলে আমাদের এই ট্রানজিশন স্টেটটা কি সেটা একটু জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে ট্রানজিশন স্টেট অর্থাৎ বন্ধন ভাঙন থেকে শুরু করে ভাঙনের যে প্রক্রিয়া, ভাঙনটা যে শুরু হয় সেটা কিন্তু একটা ট্রানজিশন স্টেট, এবং বন্ধন ভাঙনের পর অনেক সময় দেখা যায় ইন্টারমিডিয়েট তৈরি হয়। ইন্টারমিডিয়েট তৈরি হওয়ার পর আবার যে নতুন বন্ধন ফর্মেশন হবে, সেই নতুন বন্ধন ফর্মেশনের যে বিষয়টা সেখানেও কিন্তু আরেকটা ট্রানজিশন স্টেট হতে পারে। আমি একটা সাধারণ একটা ট্রানজিশন স্টেট তোমাদের দেখাচ্ছি। এই যে আমাদের যে ট্রাইমিথাইল ক্লোরাইড, এখানে আমরা কি দেখছি যে এই বন্ধনটা ভাঙছে, ক্লোরিনের তরিতনাত্মকতা বেশি। এটা আমি মেকানিজমের সময় আরো ডিটেলস দেখাবো। সেখানে কি হচ্ছে, এই যে বন্ড ব্রেকিং হচ্ছে, এই যে বন্ড ব্রেকিং এর এইটাকে আমরা একটা ট্রানজিশন বা টিএস অন ধরতেছি, কারণ এখানে আমাদের দুইটা ট্রানজিশন স্টেট আছে। আমাদের এই বিক্রিয়ায় কিন্তু দুইটা ট্রানজিশন স্টেট আছে, টিএস, অর্থাৎ বন্ধন ভাঙনের প্রক্রিয়ায় ভাঙন বা গড়ার প্রক্রিয়ায় যে অস্থায়ী জটিল অবস্থাটা সৃষ্টি হয় সেই অবস্থাটা হচ্ছে আমাদের ট্রানজিশন স্টেট। তাহলে আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো যে ট্রানজিশন স্টেটটা কি। তাহলে আমরা জৈব বিক্রিয়ার মেকানিজম পড়বো, যদি ট্রানজিশন স্টেট সম্পর্কে আমাদের ধারণা না থাকে তাহলে আমরা সামনের দিকে বেশি এগোতে পারবো না। তবে একটা বিষয় সত্য, তোমাদের মনে রাখা দরকার যে ট্রানজিশন স্টেট অর্থাৎ এই যে অস্থায়ী জটিল অবস্থায়, এই ট্রানজিশন স্টেটে কিন্তু তার পটেনশিয়াল এনার্জি অনেক হাই থাকে, কারণ এই অবস্থায় অস্থিতিশীল থাকে। তখন সে পরের স্টেপটা নতুন একটা বন্ধন গঠন করে আবার সেই স্থিতিশীল অবস্থায় ফেরত আসে। আমরা সেই অবস্থাটা দেখি, আমরা যদি একটা শক্তিচিত্র দেখি, সুপ্রশিক্ষিত, আমরা যদি একটা শক্তিচিত্র দেখি যে এই যে আমাদের পটেনশিয়াল এনার্জি লেভেল আর এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেটর বিক্রিয়ার অগ্রগতি। আমাদের এই যে রিঅ্যাকশন এই যে আমাদের রিঅ্যাকশনের এনার্জি লেভেলটা হচ্ছে এইটা। আমি যখনই আমার ট্রানজিশন স্টেট অনে আসলাম তখন তার রিঅ্যাকশন লেভেল কিন্তু তার কিন্তু পটেনশিয়াল এনার্জি লেভেল কিন্তু এখানে চলে আসছে। এই যে তার পটেনশিয়াল, এই যে টিএস1 তার এনার্জি লেভেল এখানে চলে আসলো। পরে যখন একটা মধ্যক তৈরি হলো, এই যে এই বিক্রিয়া একটা মধ্যক তৈরি হলো যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি, তখন কিন্তু তার পটেনশিয়াল এনার্জি কিছুটা কমে গেছে, তবে অবশ্যই সেটা বিক্রিয়ার থেকে বেশি আছে। এবং তারপরে যখন আবার নতুন বন্ড ফর্মেশন হচ্ছে, অর্থাৎ সেই মধ্যকের কাছে আরেকটা এই অ্যাটাকিং গ্রুপটা আসতেছে, এসে যুক্ত হচ্ছে, তখন কিন্তু তার পটেনশিয়াল এনার্জি অর্থাৎ বন্ড ফর্মেশন, তাহলে বন্ড ব্রেকিং এর সময় পটেনশিয়াল এনার্জি অনেক বেশি হয়ে যাবে এবং বন্ড ফর্মেশনের সময় পটেনশিয়াল এনার্জি অনেক বেশি হয়ে যাবে। এই যে তখন পটেনশিয়াল এনার্জি লেভেল হচ্ছে এই।
তাহলে আমরা যখন রিঅ্যাকশন মেকানিজম করব প্রতিটা রিঅ্যাকশনের কিন্তু আমরা এনার্জি প্রোফাইল দেখব বা এনার্জি ডায়াগ্রাম দেখব যে আমাদের পটেনশিয়াল এনার্জি লেভেলটা কোথায় যাচ্ছে। তাহলে আমরা আসি, তাহলে আমরা প্রথমে দেখলাম যে জৈব বিক্রিয়ায় কি ঘটে, একটা সাবস্ট্রেট থাকে এবং সেই সাবস্ট্রেটকে অ্যাটাকিং গ্রুপ এসে অ্যাটাক করে একটা ট্রানজিশন স্টেপস তৈরি করে এবং তারপরে কি করে আমাদের সেই মধ্যক থেকে বা সেই ট্রানজিশন স্টেপ পার হয়ে আমরা বিক্রিয়া উৎপাদের দিকে ধাবিত হয় এবং আমরা প্রোডাক্ট পাই। তাহলে এই অর্গানিক রিঅ্যাকশনকে কয় ভাগে ভাগ করা যায়? আমরা প্রথমত এই অর্গানিক রিঅ্যাকশনকে 4 ভাগে ভাগ করা যায়। আমি বিক্রিয়াগুলো দেখাচ্ছি। একটা হচ্ছে সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সাবস্টিটিউশন রিঅ্যাকশন নাম্বার 2 এডিশন রিঅ্যাকশন নাম্বার 3 তাহলে আমাদের 4 প্রকার বলছি না। নাম্বার 3 হচ্ছে আমাদের এলিমিনেশন রিঅ্যাকশন, রিঅ্যাকশন এবং নাম্বার 4 হচ্ছে রিঅ্যারেঞ্জমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এই বিক্রিয়া কৌশলের উপর ভিত্তি করে আমরা কি করব বা বিক্রিয়া কিভাবে প্রোডাক্ট তৈরি হয় সেই বিষয়টি বিবেচনা করে আমরা জৈব বিক্রিয়াকে 4 ভাগে ভাগ করছি। এই 4 ভাগে 1 নম্বরটা হচ্ছে আমাদের সাবস্টিটিউশন রিঅ্যাকশন, অর্থাৎ যেটা বাংলায় বলছি আমরা প্রতিস্থাপন বিক্রিয়া। অর্থাৎ যে বিক্রিয়ায় কোনো বিক্রিয়কের কোনো মৌলকে বা কোনো মূলককে অন্য একটি মৌল এসে স্থানচ্যুত করে তাকে সরিয়ে দিয়ে নিজে ওই জায়গাটা দখল করবে, সেটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। যেমন এই বিক্রিয়ার এই যে এইটাই আমাদের এই কলমটার এই মাথা আমরা যদি অন্য একটি মাথা নিয়ে এসে আমরা যদি অন্য একটি অর্গান নিয়ে এসে এটাকে সরিয়ে দিই, এই জায়গাটায় লাগিয়ে দিই, তাহলে কি এটাকে প্রতিস্থাপন করে এটা আমরা বসালাম। অনুরূপভাবে জৈব বিক্রিয়াতেও যদি কোনো পরমাণুকে উহা অপেক্ষা যদি তার অধিক সংখ্যক কোনো মৌল বা মূলক কি করে তাকে স্থানচ্যুত করে তাকে সরাই দিয়ে ওই জায়গাটা দখল করে, তাহলে সেটাকে আমরা কি বলবো, প্রতিস্থাপন বিক্রিয়া। এই যে আমরা প্রতিস্থাপন বিক্রিয়ার একটা উদাহরণ আমরা দেখি যে আমরা এই যে SN1SN2 বিক্রিয়া যখন করি, যেমন আমাদের এই যে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমাদের পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া, এটা জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া যদি হয় তাহলে আমাদের কি হয়, অ্যালকোহল উৎপন্ন হয়। এখানে কি হয়েছে, এখানে এই যে হ্যালাইড মূলকটাকে আমাদের কি এখান থেকে OH মূলক এসে OH মূলক দ্বারা এটা প্রতিস্থাপিত হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া। আমরা ডিটেলস পড়াবো। প্রতিস্থাপন বিক্রিয়া আমাদের 2 ধরনের আছে, একটা হচ্ছে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, আমাদের ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন, সেগুলো আমরা ডিটেলস পড়াবো। তো আমাদের একটু ধারণা দিচ্ছে, তাহলে সাবস্টিটিউশন রিঅ্যাকশনটা হচ্ছে কি যে একটা যৌগের একটা পরমাণু বা মূলক প্রতিস্থাপিত হবে কি অন্য একটা পরমাণু বা মূলক অপেক্ষা অধিক সক্রিয় অন্য একটা পরমাণু বা মূলক দ্বারা প্রতিস্থাপিত হবে এবং ওই জায়গাটা সে দখল করবে। তাহলে সেটা কি হচ্ছে আমাদের এই যে সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তারপরে আমাদের কি এডিশন রিঅ্যাকশন হচ্ছে কি একটা যৌগের সাথে একটা অণুর সাথে আর একটা অণু সংযুক্ত হবে, সম্পূর্ণরূপে সংযুক্ত হয়ে আর একটা নতুন যৌগ গঠন করবে, সেটা হচ্ছে কি দ্রুত বিক্রিয়া বা এডিশন রিঅ্যাকশন। যেমন আমরা অ্যালকিনের সাথে যদি আমরা ব্রোমিন সংযোগ বলি, এই যে Br2, এই বিক্রিয়া আমরা কি দেখতে পাই, এখানে কি দেখতে পাচ্ছি যে CH2 এখানে আমাদের ডাবল বন্ড ছিল, দুই পাশে দুইটা Br, দুই পাশে দুইটা ব্রোমিন পরমাণু যুক্ত হয়ে গেছে। অর্থাৎ এই দুইটা অণু একসাথে যুক্ত হয়ে কি হয়েছে, দুইটা অণু একসাথে যুক্ত হয়ে নতুন একটি যৌগ গঠন করেছে। অর্থাৎ এখানে দুইটা অণু একসাথে যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করছে, এই জন্য এটাকে আমরা কি বলছি, এডিশন রিঅ্যাকশন বা সংযোগ বিক্রিয়া। তাহলে আমাদের দুইটা গেল, 3 নম্বর থাকলো আমাদের ইলিমিনেশন। এটা হচ্ছে অপসারণ বিক্রিয়া। অর্থাৎ এখানে অপসারণ বিক্রিয়া কিভাবে ঘটে, কোনো জৈব যৌগের পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি বা চারটি হয় দুটি অথবা চারটি
অর্থাৎ প্রত্যেক কার্বন থেকে একটি করে বা প্রত্যেক কার্বন থেকে দুটি করে পরমাণু অপসারিত হয়ে কি করবে, অপসারিত হয়ে আমাদের দ্বিবন্ধন বা ত্রিবন্ধন সৃষ্টি করবে, অর্থাৎ অসম্পৃক্ত যৌগের দিকে ধাবিত হবে। তখন সেটাকে আমরা কি বলবো, অপসারণ বিক্রিয়া। আমরা দেখি অ্যালকাইল হ্যালাইডের অপসারণ বিক্রিয়া, তোমাদের এই অপসারণ বিক্রিয়ার অধ্যায় আছে, সেখানে আরো ডিটেলস পড়াবো। জাস্ট আমরা এখানে বিক্রিয়ার সঙ্গে, তাহলে আমরা একটা অপসারণ বিক্রিয়ার উদাহরণ তোমাদেরকে দিচ্ছি। যেমন এই বিক্রিয়াটা ALC, এই বিক্রিয়াটা আমাদের অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড আমরা উত্তপ্ত করব, অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড। এই হাইড্রোক্সাইড পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলীয়। তোমরা লক্ষ্য করেছো এর আগের বার কিন্তু আমি দিয়েছিলাম জলীয়। যদি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দেই তখন কিন্তু প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে, আর যদি আমি অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড দিই তখন কিন্তু কি ঘটবে, তখন ঘটবে আমার অপসারণ বিক্রিয়া। তাহলে অপসারণ বিক্রিয়া কি হবে, এই যে আমাদের উৎপাদ হবে অ্যালকিন, দ্বিবন্ধন তৈরি হবে KCl যোগ পানি। অর্থাৎ এই যৌগ থেকে অ্যালকাইল হ্যালাইড থেকে কি অপসারিত হয়েছে, -HCl। অর্থাৎ পাশাপাশি দুইটা কার্বন থেকে একটা কার্বন থেকে আমার এই হাইড্রোজেন পরমাণু অপসারিত হয়েছে, আর একটা জায়গা থেকে আমার ক্লোরিন পরমাণু অপসারিত হয়েছে। এই যে পাশাপাশি দুইটা কার্বন থেকে দুইটি পরমাণু অপসারিত হয় এবং একটা দ্বিবন্ধন সৃষ্টি হবে। যদি চারটি পরমাণু অপসারিত হয় তাহলে দুটি পাই বন্ধন তৈরি হবে, ত্রিবন্ধন সৃষ্টি হবে সেখানে। তাহলে এইভাবে যে পাশাপাশি দুটি কার্বন থেকে দুটি বা চারটে পরমাণু অপসারণের মাধ্যমে যখন পাই বন্ধন সৃষ্টি হয় তখন সেটাকে আমরা কি বলছি, অপসারণ বিক্রিয়া। তাহলে আমরা অপসারণ, তারপর কি রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া। রিঅ্যারেঞ্জমেন্ট বিক্রিয়া হচ্ছে কি, এইখানে কোনো পরমাণু বা মূলক বা কোনো যৌগ যুক্তও হবে না, কোনো কিছু অপসারণও হবে না। অর্থাৎ একটা যৌগ যেভাবে আছে শুধু তার অভ্যন্তরীণ তার একটা যৌগস্থিত অনুপরমাণু বা যৌগস্থিত পরমাণু বা মূলকগুলোর একটা বিন্যাস হবে, নতুনভাবে বিন্যাস্ত হয়ে নতুন যৌগ উৎপন্ন করবে। তবে উভয় ক্ষেত্রে উভয়ের আণবিক সংকেত কিন্তু এক হয়। আমরা দেখতে পেয়েছি কি যে আমাদের যেমন জৈব যৌগের প্রাণশক্তি মাধ্যমে বিলুপ্ত কিভাবে হলো, অ্যামোনিয়াম সায়ানেটকে আমাদের ফেডরিকোলার কি করেছিলেন, এটাকে শুধুমাত্র শুষ্ক করার জন্য তাপ দিচ্ছিলেন, আর তখন কি হলো, অ্যামোনিয়াম সায়ানেট ইউরিয়াতে রূপান্তরিত হলো। আমরা সেটা দেখি। তাহলে সেটা হচ্ছে আমাদের রিঅ্যারেঞ্জমেন্ট রিঅ্যাকশন, বা যেটাকে আমরা বাংলায় বলি পুনর্বিন্যাস। এটাকে তাপ দেওয়ার পরে কি হলো, H2A ইউরিয়া, উভয়ের আণবিক সংকেত কিন্তু আমাদের কি হবে, উভয়ের আণবিক সংকেত একই হবে। তাহলে এই যে উভয়ের আণবিক সংকেত একই হবে কিন্তু কি তার গঠন ভিন্ন হবে, এই বিক্রিয়াটাকে আমরা কি বলবো, পুনর্বিন্যাস বিক্রিয়া। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা 4 প্রকার বিক্রিয়া দেখলাম। আমরা সামনের দিকে এই প্রতি প্রকার বিক্রিয়াগুলো আমরা ডিটেলস করবো, প্রতিটা অধ্যায় আলাদা আলাদা অধ্যায় আছে। এখন এই ফান্ডামেন্টালসের মধ্যে আমরা দেখব যে বন্ধন ভাঙন কিভাবে ঘটে, এবং আমাদের কার্বোক্যাটায়নের স্টেবিলিটি জানা দরকার, আমাদের কার্বন আয়নের স্টেবিলিটি জানা দরকার, আমাদের ফ্রি রেডিক্যাল স্টেবিলিটি জানা দরকার। কারণ আমাদের জৈব বিক্রিয়া কিন্তু দুইটি কৌশলে ঘটে, একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল কৌশল আর একটা হচ্ছে আয়নিক কৌশল। সেটা ডিটেলস আমি দেখাচ্ছি। আমরা এখন দেখব বন্ড ব্রেকিং। বন্ড ব্রেকিং আমরা যদি দেখি যে বন্ড ব্রেকিংটা কিভাবে হয়। এখন এই যে বন্ড ব্রেকিং, এই বন্ড ব্রেকিংটা দুইভাবে হতে পারে, অর্থাৎ বন্ধনের বিভাজন দুইভাবে হতে। আমরা কি জানি, আমরা পড়েছি যে একটি বন্ধনে, আমরা তো জৈব যৌগ অধিকাংশ সমযোজী যৌগ, একটি বন্ধনে দুইটাই ইলেকট্রন থাকে। সেই বন্ধন বিভাজনটা এই যে এরকম হতে পারে, কার্বনের সাথে যদি এক্স এর একটা বন্ধন থাকে, এই বন্ধন বিভাজনটা কিভাবে হতে পারে, এই বন্ধন বিভাজনটা 3 রকম হতে পারে, 2 রকম হতে পারে। একটা হচ্ছে এই মাঝ বরাবর, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন যদি দুটি পরমাণুর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায়, অর্থাৎ দুইটা পরমাণু একটা করে ইলেকট্রন সরবরাহ করে এক জোড়া ইলেকট্রন করলো। এই যে একটা করে দুটি পরমাণু একটা করে ইলেকট্রন দিয়ে এক জোড়া ইলেকট্রন করলো, এই এক জোড়া ইলেকট্রন নিজেদের মধ্যে শেয়ারের মাধ্যমে তারা সমযোজী বন্ধন গঠন করেছে। এখন বন্ধন ভাঙার সময় যদি বন্ধন এমনভাবে আমরা ভাঙি
যে সুষমভাবে, অর্থাৎ এই বন্ধন দুইটি ইলেকট্রন দুইটি পরমাণুর মধ্যে সমানভাবে ভাগ হয়ে যায়। তাহলে কি হলো, যে আমাদের যে দুইটা অংশ উৎপন্ন হলো প্রত্যেকটাতে একটা বিজোড় ইলেকট্রন থাকলো, দুইটি অংশেই আমাদের বিজোড় ইলেকট্রন থাকলো। এই বিজোড় ইলেকট্রনধারী অংশগুলোকে আমরা কি বলছি, ফ্রি রেডিক্যাল বা মুক্তমূলক। তাহলে সেটা হচ্ছে কি, বন্ড ব্রেকিং হচ্ছে আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের হেটারোলাইসিস আর একটা হচ্ছে হোমোলাইসিস। হচ্ছে বন্ধনের, আমরা যদি বাংলায় লিখি তাহলে বন্ধনের সুষম বিভাজন, বন্ধনের সুষম বিভাজন, বন্ধনের সুষম বিভাজন, আর একটা হচ্ছে আমাদের বন্ধনের বিষম বিভাজন, বন্ধনের বিষম বিভাজন। তাহলে এই যে বন্ধনের সুষম বিভাজন আর একটা আমরা দেখছি কি বন্ধনের বিষম বিভাজন। তাহলে আমরা দেখি বন্ধনের সুষম বিভাজন, যেমন আমরা এই যে ক্লোরিন অণুতে দেখি, এখানে সূর্যের আলোর প্রভাবে এই ক্লোরিন অণুর বন্ধন ব্রেকিং হয়, বন্ড ব্রেকিং হয়। বন্ড ব্রেকিং হয় তখন কি হয়, ক্লোরিন মুক্তমূলক উৎপন্ন হচ্ছে, এই যে ক্লোরিন মুক্তমূলক হচ্ছে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, বন্ধনের সুষম বিভাজন তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হলো। বন্ধনের সুষম বিভাজন হচ্ছে ওই জিনিস যখন বন্ধন ভাঙার সময় যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এই বন্ধন জোড় ইলেকট্রন দুটি পরমাণুর মধ্যে সমানভাবে বিভাজিত হয়ে যায়, সমান ভাগে ভাগ হয়ে যায়, তখন কি হবে, বিজোড় ইলেকট্রনধারী প্রজাতি উৎপন্ন হবে। এই যে বিজোড় ইলেকট্রন বিশিষ্ট স্পেসিস, এরা হচ্ছে কি, এরা হচ্ছে ফ্রি রেডিক্যাল। এই যে আমাদের ক্লোরিন ফ্রি রেডিক্যাল, আমাদের আরেকটা ক্লোরিন ফ্রি রেডিক্যাল। আমাদের বন্ধন আরেকটা বন্ধন ভাঙার উপায় হচ্ছে কি, এই যে বন্ধন জোড় ইলেকট্রন আছে, এই বন্ধন জোড় ইলেকট্রন এখন এই বন্ধন জোড় ইলেকট্রন দ্বিতীয়ভাবে বিষম বিভাজন, অর্থাৎ বন্ধন জোড় ইলেকট্রন আর দুটি পরমাণুর মধ্যে এইরকম সমানভাবে ভাগ হবে না যে দুটি পরমাণু যে কোনো একটি পরমাণু বন্ধন জোড় ইলেকট্রনকে নিয়ে নিবে। এখন কথা হচ্ছে কোন পরমাণুটি এই বন্ধন জোড় ইলেকট্রনকে নিয়ে নিবে। তাহলে যার তড়িৎ ঋণাত্মকতা বেশি, অর্থাৎ এই কার্বনের সাথে যুক্ত যদি অধিক তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকে, তখন সে কি করবে, এই বন্ধন জোড় ইলেকট্রনকে সে নিজের দিকে নিয়ে নিবে। নিয়ে নিলে তখন কি হবে, তখন এই কার্বনের উপর একটা ধনাত্মক চার্জ সৃষ্টি হবে, অর্থাৎ কার্বোক্যাটায়ন তৈরি হবে। আমরা একটু দেখি, বন্ধনের বিষম বিভাজন, বিষম বিভাজন। তাহলে এই যে বন্ধনের বিষম বিভাজন, এই বন্ধনের বিষম বিভাজনটা আমরা কিভাবে দেখব, আমরা দেখি যে কার্বনের সাথে এই এক্স যুক্ত আছে, এক্স এর তড়িৎ ঋণাত্মকতা বেশি, তখন কি হবে, এই বন্ধন জোড় ইলেকট্রন এইভাবে, অর্থাৎ তখন কার্বনের উপর ধনাত্মক চার্জ, কার্বনের উপর ধনাত্মক চার্জ এবং অপর মৌলটি ঋণাত্মক চার্জ, অর্থাৎ এখানে এটা হচ্ছে আমাদের কার্বোক্যাটায়ন। এখন কার্বনের এই কার্বোক্যাটায়ন কখন হতে পারে, যখন কার্বনের সাথে যদি ক্লোরিনও যুক্ত থাকে, তাহলে কি ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, ক্লোরিন বন্ধন জোড় ইলেকট্রনকে নিজের দিকে নিয়ে নিবে, তখন কিন্তু আমাদের সেই কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। কার্বন আয়ন, আমি উদাহরণ দিচ্ছি পরে। এখন যদি বন্ধনটা এইভাবে ভাঙে, তাহলে কি হবে, কার্বনের উপর নেগেটিভ চার্জ হবে, কার্বনের উপর হবে নেগেটিভ চার্জ, আর ওই উক্ত পরমাণুটির হবে পজিটিভ চার্জ, তখন এটাকে আমরা বলছি কার্বন আয়ন, কার্বন আয়ন বা কার্বন অ্যানায়ন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা কিন্তু দেখতে পেলাম যে বন্ধন বিভাজন দুই ভাগে ঘটতে পারে। কার্বনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে হচ্ছে দুইটা বন্ধনের দুইটা ইলেকট্রনিক কার্বন পরমাণু পেতে পারে, আবার বন্ধনের কোনো ইলেকট্রনিক কার্বন পরমাণু পাচ্ছে না। যদি কার্বন পরমাণু কোনো ইলেকট্রনই না পায়, কার্বনের সাথে যুক্ত অন্য পরমাণু ইলেকট্রনটা নিয়ে যায়, তখন সেই কার্বন পরমাণুর উপর পজিটিভ চার্জ সৃষ্টি হবে। এই যে কার্বন পরমাণুর উপর পজিটিভ চার্জ সৃষ্টি হবে, তার মানে কি, তার ইলেকট্রন ঘাটতে এই কার্বন পরমাণুর পজিটিভ চার্জ সৃষ্টি হলে এই আয়নটাকে আমরা কি বলছি, কার্বোক্যাটায়ন। অর্থাৎ ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু থাকলেই সেই আয়নটাকে আমরা কি বলবো, কার্বোক্যাটায়ন। আর যদি কি হয়, সেই বন্ধন জোড় ইলেকট্রন কার্বন পরমাণু পেয়ে যাচ্ছে, এই যে বন্ধন জোড় ইলেকট্রন কার্বন পরমাণু পেয়ে যাচ্ছে, তখন কিন্তু কি হবে, কার্বন পরমাণুর উপর ঋণাত্মক চার্জ সৃষ্টি হবে, এবং যেটা হবে কি, কার্বন আয়ন। আমরা একটা উদাহরণ দিচ্ছি, এই যে ক্ষারের প্রভাবে, এই ক্ষারের প্রভাবে কিন্তু এই বন্ধনটা ব্রেকিং ঘটে, এইখানে একটা বিষম বিভাজন ঘটে, এবং এখানে কি হয়, এখানে কিন্তু আমার উৎপন্ন হচ্ছে এই যে, আমরা যদি ভেঙে দিই, আমরা দুইটা হাইড্রোজেন দুই দিকে দিয়ে দিই, আমাদের একটা হাইড্রোজেন
আমাদের একটা হাইড্রোজেন অপসারিত হয়ে গেছে, এইটা একটা কার্বনায়ন, এই যে আমাদের অ্যালডিহাইড যৌগ থেকে, তাহলে এটা একটা কার্বনায়ন। অর্থাৎ যে কোনোভাবে বন্ধনের বিষম বিভাজন ঘটলেই সেখানে কার্বনায়ন তৈরি হবে, এই যে কার্বনায়ন তৈরি হয়ে গেছে। আবার আমরা আরো কার্বনায়ন আমরা দেখতে পারি, এই যে আমাদের মিথাইলের ক্ষেত্রে যদি আমরা দেখি, আমাদের এইখানে ম্যাগনেসিয়াম ধাতু যদি থাকে, ম্যাগনেসিয়ামের ধাতু তার কিন্তু বাইরের স্তরে ম্যাগনেসিয়ামের যোজ্যতা স্তরে কিন্তু একটা মুক্ত জোড়ি ইলেকট্রন আছে। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস আমরা কি শেষে হচ্ছে 3s2, তার মানে তার যে মুক্ত জোড়ি ইলেকট্রন আছে, এই যে মুক্ত জোড়ি ইলেকট্রন আছে, সে যখন এখানে এই অবস্থা যায় তখন আমাদের এখানে বেসিক্যালি কি হয়, CH3- তারপর হয় আমাদের Mg2+ আয়ন, আর আমাদের উৎপন্ন হয় ক্লোরাইড আয়ন। পরবর্তীতে কিন্তু এইটা একসাথে যুক্ত হয়ে কি হয়, আমাদের যেটা গ্রিগনার বিকারক হয়, এই যে আমাদের পরবর্তীতে কিন্তু আমাদের সেখানে গ্রিগনার বিকারক, তাহলে এখানেও কিন্তু আমাদের কার্বন আয়ন তৈরি হলো। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা অনেক সময় দু একজন শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে, স্যার কার্বন আয়নের উদাহরণ খুঁজে পাই না, কারণ কার্বন পরমাণুর সাথে কার্বন অপেক্ষা কম তড়িৎ কোন পরমাণু যুক্ত থাকবে তখন এই বন্ধনের বিষম বিভাজন ঘটবে। শুধু যে কার্বন পরমাণুর সাথে কার্বন অপেক্ষা কম তড়িৎ ঋণাত্মক পরমাণু যুক্ত থাকলেই কার্বন আয়ন সৃষ্টি হয় না, তার একটা উদাহরণ আমি দিয়ে যাচ্ছি। যে কারণ হচ্ছে কি, অন্য অ্যাটাকিং গ্রুপের প্রভাবে যদি বন্ধনের বিষম বিভাজন ঘটে কার্বনের উপর ঋণাত্মক চার্জ তৈরি হয়, তাহলে তো সেটা কার্বন আয়ন হয়ে গেল। আমরা এখানে দেখলাম যে এখানে ক্ষারের প্রভাবে, এখানে ক্ষারের আমাদের অ্যালডিহাইড বা কিটোনের যদি ক্ষারের প্রভাবে কি হচ্ছে, এই হাইড্রোজেনটা অপসারিত হয়ে কার্বনের উপর একটা নেগেটিভ চার্জ সৃষ্টি হচ্ছে, তাহলে সেটা হচ্ছে কার্বন আয়ন। আমরা গ্রিগনার বিকারক তৈরির ক্ষেত্রে দেখলাম যে কার্বনের সাথে কিন্তু আমাদের ব্রোমিন বা ক্লোরিন যদি যুক্ত থাকে, তার তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কার্বন অপেক্ষা বেশি, তারপরেও সেখানে বন্ধনের কিন্তু এখানে বিষম বিভাজন যখন ব্রোমিন কিন্তু এই যে ব্রোমাইড, এটা ব্রোমাইড, এই যে ব্রোমাইড কিন্তু এই বন্ধন জোড়ি ইলেকট্রনকে নিয়ে গিয়েছে, তারপরে আমাদের ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম যখন দান করে তারপরে কিন্তু কার্বন আয়ন তৈরি হয়। কিন্তু এই গ্রিগনার বিকারক ভাঙার ক্ষেত্রে কিন্তু আবার এই কার্বন ম্যাগনেসিয়াম বন্ধন কিন্তু বিষম বিভাজন ঘটে, এখানে কিন্তু কার্বন আয়ন তৈরি হতে পারে। তাহলে কার্বন আয়ন কোথায় কোথায় তৈরি হয় এবং সেই কার্বন আয়নের উদাহরণ কিন্তু আমি তোমাদের দিয়ে দিলাম। তাহলে আমরা সমযোজী বন্ধনের ভাঙন দেখলাম, সেই ভাঙন কিন্তু আমরা দেখলাম দুই প্রকার, কি একটা সুষম বিভাজন, একটা বিষম বিভাজন। আমরা বিষম বিভাজন আরো সুষম বিভাজনের ফলে দেখলাম আমাদের ফ্রি রেডিক্যাল তৈরি হলো, এবং বিষম বিভাজনে দেখলাম আমরা যে কার্বন পরমাণু একবার ধনাত্মক চার্জ যুক্ত হলো আবার ঋণাত্মক চার্জ যুক্ত হলো। কার্বন পরমাণু যখন ধনাত্মক চার্জ যুক্ত হলো তখন সেটাকে আমরা বললাম ধনাত্মক, আমরা কি বললাম কার্বোক্যাটায়ন। আবার কার্বন পরমাণু যখন ঋণাত্মক চার্জ হলো তখন সেটাকে আমরা বললাম কার্বনায়ন। এই যে ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন, এই বিষয়গুলোর স্টেবিলিটিগুলো তোমাদের জানা দরকার। আমি স্টেবিলিটি নিয়ে আজকে আলোচনা করছি না, আজকে আমি এই যে অ্যাটাকিং গ্রুপ কোনগুলো, সেই অ্যাটাকিং গ্রুপগুলো নিয়ে একটু কথা বলবো। আমাদের যে অ্যাটাকিং রিএজেন্ট, অ্যাটাকিং রিএজেন্ট কিন্তু আমাদের দুই প্রকার, একটা হচ্ছে আমাদের ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে আমাদের নিউক্লিওফাইল। তাহলে আমাদের ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইল, এই ইলেকট্রোফাইলের কি বৈশিষ্ট্য, ইলেকট্রোফাইলের যদি আমরা বৈশিষ্ট্য লিখতে যাই তাহলে এক নম্বর প্রথমত কথা, এরা ইলেকট্রন পোর। দুই নম্বর বৈশিষ্ট্য লিখতে চাই, এরা হচ্ছে নিউক্লিয়াস লবিং, ইলেকট্রন লবিং। তাহলে নিউক্লিওফাইলের দুটি বৈশিষ্ট্য যদি আমরা লিখি তাহলে কি হবে, এটা কি হবে, ইলেকট্রন রিচ, আর একটা হচ্ছে নিউক্লিয়াস লবিং। তাহলে এইখান থেকে অর্থাৎ এই ইলেকট্রোফাইল এবং নিউক্লিওফাইলের এই যে দুটো বৈশিষ্ট্য, এই দুটো বৈশিষ্ট্য থেকে আমরা তার সংজ্ঞায়ন বুঝে যাব এবং আমরা সেগুলোকে চিনতে পারবো। তাহলে ইলেকট্রোফাইল আমি কি বলছি, ইলেকট্রোফাইল হচ্ছে ইলেকট্রন পোর, অর্থাৎ তাদের ইলেকট্রন কম, ইলেকট্রন ঘাটতি তারা। আর একটা কি, তাহলে যেহেতু ইলেকট্রন ঘাটতি তাহলে তারা কার প্রতি আকর্ষণ করবে,
ইলেকট্রনের প্রতি, যেখানে ইলেকট্রন আছে সেই জায়গায় তারা আক্রমণ করবে। তাহলে আমরা যদি সংজ্ঞায়ন করি যে হোয়াট ইজ ইলেকট্রোফাইল, তাহলে ইলেকট্রোফাইল হচ্ছে ওই ধরনের অ্যাটাকিং রিয়েজেন্ট যাদের ইলেকট্রন ঘাটতি আছে এবং ইলেকট্রন সমৃদ্ধ কোনো প্রজাতিকে বা ইলেকট্রন সমৃদ্ধ কোনো সেন্টারকে তারা কি করবে, আক্রমণ করবে। তাহলে তাদেরকে আমরা কি বলবো, ইলেকট্রোফাইল। আশা করি বুঝতে পারছি। তাহলে ইলেকট্রোফাইলকে আমরা আবার দুই ভাগে ভাগ করব। ইলেকট্রোফাইলকে কিন্তু আমরা দুই ভাগে ভাগ করবো, একটা হচ্ছে নিউট্রাল, একটা হচ্ছে পজিটিভ চার্জ যুক্ত ইলেকট্রোফাইল। অর্থাৎ ইলেকট্রোফাইল আবার দুই প্রকার। ইলেকট্রোফাইলের মূল বৈশিষ্ট্য হচ্ছে তারা ইলেকট্রন পর অর্থাৎ ইলেকট্রন ঘাটতি প্রজাতি হতে হবে। এখন এই ইলেকট্রন ঘাটতি প্রজাতি দুই রকম হতে পারে। আমরা জানি যাদের ধনাত্মক চার্জ আছে তাদের কিন্তু ইলেকট্রন ঘাটতি আছে, আবার যাদের ধনাত্মক চার্জ নেই তারপরে ইলেকট্রন ঘাটতি আছে, আমরা সেটা দেখব। যে আমরা জানি যে ইলেকট্রোফাইল দুই প্রকার। ইলেকট্রোফাইল আমাদের দুই প্রকার। এক নাম্বারটা হচ্ছে আমাদের এই যে ধনাত্মক চার্জ যুক্ত, যেটা আমাদের ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রোফাইল। এই ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রোফাইল এই যে যেমন মিথাইল কার্বনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম, অর্থাৎ ধনাত্মক চার্জ যুক্ত ইলেকট্রোফাইল কিন্তু তোমরা তার চেহারা দেখেই চিনতে পারবে। উপরে একটা ধনাত্মক চার্জ থাকবে, ধনাত্মক চার্জ থাকা মানে কি তার ইলেকট্রন ঘাটতি আছে, আর তোমরা সেটাকে চিনতে পারবে। যেটা কিন্তু আমাদের আরেকটি প্রকারভেদে যেটা আছে সেটা হচ্ছে আমাদের কি প্রশম বা নিউট্রাল ইলেকট্রোফাইল, প্রশম বা নিউট্রাল ইলেকট্রোফাইল। আমাদের এই যে নিউট্রাল ইলেকট্রোফাইল হচ্ছে কি, যেমন আমাদের AlCl3 অর্থাৎ অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বোরন ট্রাইফ্লোরাইড, এই যে যৌগগুলো কিন্তু আমাদের সমযোজী বন্ধনের লুইস তত্ত্বের যে সীমাবদ্ধতা আমি ফার্স্ট ইয়ারে পড়িয়েছি সেখানে তোমাদের কি বলেছি যে এই যৌগগুলো কিন্তু সুস্থিত যৌগ, কিন্তু তার ইলেকট্রন ঘাটতি আছে, অর্থাৎ তার অসম্পূর্ণ অক্টেট। এরা হচ্ছে অসম্পূর্ণ অক্টেট। এদের বহিস্থ স্তরে সমযোজী বন্ধন গঠনের পরেও অ্যালুমিনিয়াম ক্লোরাইডের সর্ববহিস্থ 6টি ইলেকট্রন হয়। তার মানে কি তার কিন্তু অষ্টপূর্ণ হয়নি, তার 2টা ইলেকট্রন ঘাটতি আছে। তারা কিন্তু সেই 2টা ইলেকট্রন গ্রহণ করতে পারবে বা তাদের এই জন্য তাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা আছে। এই যে তাদের ইলেকট্রন গ্রহণের প্রবণতা আছে, এই ইলেকট্রন গ্রহণের প্রবণতা থাকার কারণেই কিন্তু তাদের কি আছে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। অর্থাৎ তারা ইলেকট্রন পোর। এই জন্য তারা কি করবে, যেখানে ইলেকট্রন সমৃদ্ধ কোনো প্রজাতি পাবে, যেখানে ইলেকট্রনকে বেশি পাবে সেই জায়গায় তারা আক্রমণ করবে। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে অ্যাটাকিং রিয়েজেন্ট দুই প্রকার, ইলেকট্রোফাইল অ্যান্ড নিউক্লিওফাইল, আমরা দেখলাম যে ইলেকট্রোফাইল দুই প্রকার। একটা হচ্ছে আমাদের পজিটিভ চার্জ অর্থাৎ পজিটিভ চার্জ ইলেকট্রোফাইল এবং নিউট্রাল ইলেকট্রোফাইল। অনুরূপভাবে কিন্তু আমাদের যে নিউক্লিওফাইল আছে, নিউক্লিওফাইলও দুই প্রকার। নিউক্লিওফাইল কিভাবে দুই প্রকার? নিউক্লিওফাইলও কিন্তু আমাদের ওই যে একটা হচ্ছে নেগেটিভ চার্জ ইলেকট্রোফাইল। নিউক্লিওফাইল কাকে বলে, নিউক্লিওফাইলের সংজ্ঞায়ন আমরা করি। আমরা নিউক্লিওফাইলের বৈশিষ্ট্যের মধ্যে কি বলেছি, এই দুইটা বৈশিষ্ট্যের মধ্যে আমরা তার সংজ্ঞায়ন করব ইলেকট্রন রিচ। অর্থাৎ নিউক্লিওফাইল হচ্ছে ইলেকট্রন রিচ, তারা ইলেকট্রন রিচ, ইলেকট্রন সমৃদ্ধ। তাহলে ইলেকট্রন সমৃদ্ধ প্রজাতি তারা নিউক্লিয়াস লভিং, অর্থাৎ যেখানে ধনাত্মক চার্জ আছে, যেখানে ইলেকট্রন ঘাটতি যেখানে আছে সেই জায়গাটাই এরা আক্রমণ করবে। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমরা অনুরূপভাবে ইলেকট্রোফাইল যেমন আমরা দুই প্রকার দেখলাম, অনুরূপভাবে আমাদের কি নিউক্লিওফাইল আমাদের দুই প্রকার। আমরা একটু উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টিকে আরো স্পষ্ট করছি যে আমাদের নিউক্লিওফাইল দুই প্রকার। একটা ধনাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল, আর একটা হচ্ছে আমাদের প্রশম বা নিউট্রাল নিউক্লিওফাইল। তাহলে এখানে আমরা দেখি ঋণাত্মক চার্জযুক্ত নিউক্লিওফাইল। ঋণাত্মক চার্জযুক্ত যে যখন কারো উপর আমাদের কার্বন আয়ন, যখন কারো উপর নেগেটিভ চার্জ থাকে, সেই নেগেটিভ চার্জ দেখলেই নেগেটিভ চার্জ তো এটা, তাহলে আমরা যেমন ধনাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল তার চেহারা দেখি চিনতে পেরেছি, এখানে কিন্তু আমাদের যে এই ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রোফাইল নিউক্লিওফাইল, সেটা কিন্তু আমরা তার চেহারা দেখে উপরে চার্জ দেখে আমরা বুঝতে পারবো যে এটা নিউক্লিওফাইল, তার নেগেটিভ চার্জ আছে, সে ইলেকট্রন সমৃদ্ধ, তাই ইলেকট্রন দান করার ক্যাপাবিলিটি আছে। কিন্তু যখন
পশম নিউক্লিওফাইল, তখন কিন্তু সেটা কিন্তু আমাদের চিন্তা হবে, আমাদের তার বৈশিষ্ট্য জেনে চিন্তা হবে। যেমন আমরা যদি অ্যামোনিয়ার কথা চিন্তা করি, আমরা যদি অ্যামোনিয়ার কথার মুক্তজোড়ী ইলেকট্রন আছে, আমরা যদি অ্যামিনের কথা চিন্তা করি, তার কি আছে, এই যে মুক্তজোড়ী ইলেকট্রন আছে, এই মুক্তজোড়ী ইলেকট্রন কিন্তু তার মুক্তজোড়ী ইলেকট্রন আছে এবং এই মুক্তজোড়ী ইলেকট্রনের দান করারও ক্যাপাবিলিটি আছে। তাহলে এরা হচ্ছে আমার নিরপেক্ষ অর্থাৎ নিউট্রাল নিউক্লিওফাইল। প্রিয় শিক্ষার্থী, এই যে আমরা দেখলাম যে ফান্ডামেন্টালস অফ অর্গানিক রিঅ্যাকশন মেকানিজমে আমাদের প্রথমেই জানতে হয়েছে যে অ্যাটাকিং গ্রুপটা কি, অ্যাটাকিং গ্রুপ কয় প্রকার আমরা সেটা জানলাম, উদাহরণ দিয়ে বুঝিয়ে দিলাম, এবং আমাদের জৈব বিক্রিয়াগুলো কয় প্রকার আমরা দেখেছি। জৈব বিক্রিয়া 4 প্রকার, সে 4 প্রকার আমাদের সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞার সাথে উদাহরণও দিয়েছি। আমরা জৈব বিক্রিয়া কিভাবে ঘটে, যে একটা সাবস্ট্রেট অণুকে একটা অ্যাটাকিং গ্রুপ অ্যাটাক করে, তারপর আমাদের মধ্যবর্তী জটিল উৎপন্ন হয়, তখন তার পটেনশিয়াল এনার্জি হাই হয়ে যায়, অর্থাৎ বন্ড মেকিং এবং বন্ড ব্রেকিং দুইটা ঘটনা কিন্তু ঘটে, এবং তখন আমরা এক পর্যায়ে প্রোডাক্টে পরিণত হয়। তাহলে এই যে রিঅ্যাকশন মেকানিজম এবং অর্গানিক রিঅ্যাকশন দুইটা ধাপে ঘটে, অর্গানিক রিঅ্যাকশন দুইটা ধাপে ঘটে, দুইটা উপায়ে ঘটে, অর্থাৎ একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল মেকানিজম আর একটা হচ্ছে আয়নিক মেকানিজম। এই যে ফ্রি রেডিক্যাল আমরা দেখলাম যে ফ্রি রেডিক্যাল তৈরির মাধ্যমে একটা মেকানিজম আমরা দেখাতে পারবো, আবার আমরা দেখাতে পারবো যে আয়নিক অর্থাৎ আয়ন তৈরির মাধ্যমে আয়নিক মেকানিজম দেখতে পারবো। তবে আমরা মূল এই রিঅ্যাকশন মেকানিজমে যাওয়ার আগে তোমাদের আরও 4টি বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে হবে। আজকে হয়তো সম্ভব হচ্ছে না, সময় শেষ, পরের ক্লাসে তোমাদের যে 4টি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট ইন এ মলিকুল। তোমাদের যে এই যে ইলেকট্রোনেগেটিভিটির মাধ্যমে ইলেকট্রন ডিসপ্লেস হতে পারে, আমাদের ইন্ডাকটিভ ইফেক্ট যেটা আছে তার মাধ্যমে ইলেকট্রন ডিসপ্লেসমেন্ট হতে পারে, তোমাদের মেসোমারিক ইফেক্ট, মেসোমারিক বা রেজোন্যান্স ইফেক্ট আছে, তোমাদের আরও পড়িয়েছি হাইপার কনজুগেশন ইফেক্ট, তোমাদের টোটোমারিক ইফেক্ট পড়িয়েছি। এই যে ফার্স্ট ইয়ারে এবং সেকেন্ড ইয়ারে দুইটা ইয়ারেই কিন্তু তোমাদের এই যে 4টা ইফেক্ট পড়িয়েছে, এই 4টা ইফেক্ট তোমরা একটু বাসায় দেখবে, তাহলে আমরা এরপর থেকে আমাদের যে দ্বিতীয় অধ্যায় আছে সম্পৃক্ত যৌগে যে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া, আমরা অ্যালকাইল হ্যালাইডের প্রতিস্থাপন বিক্রিয়া এবং অপসারণ বিক্রিয়া অর্থাৎ SN1 SN2 U1E2 এই 4টা বিক্রিয়া নিয়ে আগামী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে।